কাট কাট গলায় বলল আরসাল। মুরতাসিম ভ্রু নাচিয়ে বলল, এভাবে ওকে নিয়ে কোথায় যাচ্ছ? মুরতাসিমের কথায় আরসালান অবাক না হয়ে পারল না। আনায়ার বন্ধু হয় তার। এখান থেকে নিয়ে যাওয়া আর হাত ধরে পুরো অধিকার ওর আছে। মুরতাসিম কোন অধিকারে আনায়ার হাত ধরেছে আর এসব কথা বলছে সেটাই বোধগম্য হলো না ওর। আমার বন্ধু, তাই হাত ধরার পুরো অধিকার আমার আছে, তবে আপনার নেই, তাই হাত ছাড়ুন ওকে। মুরতাসিমের কানে আরসালানের কথা পৌঁছালো এমন ভাব করলো শুনলই না আরসালান কি বলল। আনায়ার গালে হাত রেখে নির্বিকার দেখে গেল এদের কাণ্ড। বিরক্ত হয়ে দুজনের হাত ছুটিয়ে হলরুম থেকে বেরিয়ে গেল। আপাতত নাজিয়াকে খুব দরকার তার। বেশ রেগে আছে সে। নিজের রাগ সংযত করা কঠিন হয়ে গেলে নাজিয়াতের কাছে। চোখ জোড়া বন্ধ করে হাত মুঠো কপালে ঠেকালো সে। ঠোঁট কামড়ে লম্বা শ্বাস নিয়ে পেছনে ফিরতেই তীক্ষ্ণ চোখে তাকালো সম্মুখ পিলারে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা তৈয়দকে। পকেটে হাত গুজে বেশ আরাম করে দাঁড়িয়ে আছে সে। নাজিয়া তিরিক্ষে মেজাজ নিয়েই বলল, কি চাই আপনার? আমি যা চাই তা আমি নিজেই আদায় করে নিব, কিন্তু তোমার কি হয়েছে? অবশ্য না কুচু জমিদার কন্যার রাগ উপচে পড়বে এটা জানা কথা। আপনাকে জানানোর প্রয়োজন মনে করছি না আমি। আর যাদের রাগ উপচে পড়ে তাদের আশেপাশে থাকতে হয় না, জানেন না তহিত মুর্তজা? নাজিয়াদের রুষ্ট স্বরে জবাবে কিঞ্চিত ক্ষোভ হলো প্রকাশ করলো না তৈয়দ। চুপচাপ নিজের রাগটা গিলে নিয়ে মৌন থাকে। নাজিয়াত আঙুল উঁচিয়ে ক্রোধানলের স্বরে বলল, পরপর বলল, আপনার ফ্রেন্ডকে আয়না থেকে দূরে থাকতে বলবেন। তহিত মুর্তজা, ইদানিং ওর সাথে বেশ হাসি খুশি স্বভাবের দেখা যাচ্ছে, যেটা ওনার স্বভাবের পুরোই বিপরীতে। অ্যাড ইউ নো হোয়াট আই মিন? এত সময় পর নাজিয়াতের রাগের কারণ জেনে বিদ্রূপ হাসল তৈয়দ। পকেট হতে হাতটা সরিয়ে নাজিয়াতের ওচানো আঙ্গুল নিজের তর্জনী আঙ্গুল দিয়ে নিচে নামিয়ে দিয়ে বলল, মুর্তাসিমের তেমন কোনো উদ্দেশ্য নেই যেটা তুমি ভাবছো। সবাইকে নিজের মতো জাস্টিফাই করার স্বভাব গেল না তোমার এখনো। কার কি উদ্দেশ্য সেটা আমি খুব ভালো করেই জানি। আপনাকে আমি যা বললাম সেটা মাথায় রাখবেন। নিশ্চিত আমি নাজিয়া ঠিক কি করব আপনি? নিজ মর্জি মতো না হলে মানুষটাকে জাস্ট ছেঁটে ফেলে দিবে, এই তো? জি, একদম। নাজিয়াতের এত সাবলীল গলায় বলা কথা বেশ ধারালোভাবে তৈয়দের বুকে লাগলো। তাচ্ছিল্য হেসে গম্ভীর হয়ে বলল, দেখা যাক। বলেই বড় বড় কদম ফেলে চলে গেল তৈয়দ। নাজিয়াত চুপ করে দাঁড়িয়ে রইল ঠাই। আটকে রাখা দমকে মুক্ত করতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। মাছের গন্ধে দম বেরিয়ে যাবার জোগাড় নাজিয়াতের। হাতে বাজারের ব্যাগের থলে নিয়ে শুধু সবজি নিয়েই বাড়ি ফেরার পথ ধরল সে। বিকেলের দিকে বাজার করলে কিছুটা সস্তায় পাওয়া যায় বিধায় এই সময় প্রায় কাঁচা বাজারে করতে আসতে হয়। তবে সে মাছ মাংস কেনার সাহস করে উঠতে পারেনি। সেটা মায়া নিজেই করে। বাজার থেকে বেরিয়ে লম্বা শ্বাস নিল নাজিয়াত। তীর তীর করে কাঁপতে থাকা ওষ্ঠধর কিছু বিড়বিড় করল। অযথা বকাঝকা করে কোনো লাভ নেই মিস বেলিপ্রিয়া। চমকে তাকালো নাজিয়াত। বেলিপ্রিয়া? এই নামটা তো তার চেনা। সেদিন সেই অপরিচিত ডেকেছিল তাকে। পেছন ফিরে তাকাতেই সম্মুখীন ব্যক্তিকে দেখে জিজ্ঞাসা দৃষ্টিতে চাইল সে। ব্যক্তিটা মুচকি হেসে বলল, আশেপাশের মানুষের চিন্তা চেতনা দূর থেকে বোঝার এক অদ্ভুত ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, তারই প্রতিফলন। ভ্রুযুগল কুঞ্চিত হলো নাজিয়াতের। সুস্থ সবল শক্ত শরীরের একজন যুবক। ঠাট্টা করলো কিনা বুঝলো না। গমগমের স্বরে বলল, ফাজলামি করছেন এই ভরা বাজারে? বিড়বিড় করছেন দেখলাম। আমার চিন্তা চেতনা বোঝা আপনার প্রয়োজন ছিল না। হ্যাঁ, তা ভালো বলেছেন। ছেলেটির এমন স্বাভাবিক ভঙ্গিতে অস্বাভাবিক জবাব নাজিয়াতের হজম হলো না। প্রয়োজন ছিল না জেনেও এমন কথা বলার মানে কি? আশ্চর্য। হাতের বাজারেগুলো ডান হাতে থেকে বাম হাতে নিয়ে চলতে শুরু করলো সে। মিস বেলিপ্রিয়া? পুনরায় থেমে দাঁড়ালো সেই অপরিচিত কণ্ঠস্বরের ডাকে।
তার কানে যেন তীব্র ঝংকার তুলল এই ধ্বনি। নাজিয়াত আগ্রহের সহিত পিছনে ফিরে চাইল। আপনার বাজারের ব্যাগ থেকে লেবু পড়ে গেছে। এভাবে বাজার করলে তো পরে বাসায় যেতে যেতে থলে ফাঁকা হয়ে যাবে। আচমকা এমন কথায় লজ্জা পেল নাজিয়াত। নিচে তাকাতেই দেখলো একটু সামনে এক হালি লেবু 3টে মাটিতে পড়ে আছে। নাজিয়াতের লজ্জিত মুখশ্রী দেখে হাসলো সামনের ব্যক্তিটি। লেবুগুলো নিচ থেকে উঠিয়ে নাজিয়াতের দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক গলায় বলল, বাজারের থলে হাতে নিয়ে মাঝ রাস্তায় এমন লাল মুখশ্রীতে দাঁড়িয়ে থাকলে সবার কেন্দ্রবিন্দুতে পরিণত হবেন যে মিস বেলিপ্রিয়া। বাসায় ফিরুন, সন্ধ্যা হতে চলল। বলেই সামনের পথ ধরল ছেলেটা। নাজিয়াত কিয়ৎক্ষণ সময় দাঁড়িয়ে থেকে তড়িঘড়ি করে অটোতে বসলো। কি সাংঘাতিক লোক, সামনাসামনি লজ্জা দিয়ে দিল। হুট করে গ্রামের যাওয়ার সিদ্ধান্ত বেশ বিরক্তিকর ঠেকল নাজিয়াতের। অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেওয়ায় এই ব্যাপারটা আশরাফ শিকদারের পুরনো অভ্যাস। মায়ের দিকে তাকাতেই বুকের বাঁ পাশে তীব্র ব্যথা অনুভূত হলো তার। মায়ের ক্লান্ত নেত্রদ্বয়ের অগণিত অপ্রাপ্তিত ব্যঞ্জনা আর শত অভিযোগ অনুধাবন করতে পেরে নাজিয়াতের নিজের কাছে নিজেকে বড্ড অসহায় মনে হয়। দীর্ঘশ্বাস ফেলে মায়ের কাঁধে দুহাত রেখে নরম গলায় বলল, গ্রামে এখন হিজল ফুলের সুবাস আমার খুব পছন্দ আম্মু। মাত্র 2 দিনের ব্যাপার, তুমি স্কুলে ছুটির অ্যাপ্লিকেশন দিয়ে দাও আর আমি আমার স্টুডেন্টকে ছুটি দিয়ে দিই, কি বলো? আমার মেয়ের সাথে থাকলে সব কিছু সহজ মনে হয় নিজের কাছে। মায়া হেসে নাজিয়াতের চুলে চুমু খায়। মায়ের আদর পেয়ে আরো আহ্লাদে হয়ে উঠল নাজিয়াত। নাফিস পেছন থেকে এসে নাক মুখ কুঁচকে তাকিয়ে বলল, আমিও যে আপনার ছেলে আর তোমার ভাই তা ভুলে গেল। এই তুই একদম আমার আদরের ভাগ বসাতে আসবি না নাফি। নাজিয়াদের কথায় নাফিস ভ্রুক্ষেপহীন দ্রুত মায়ের অন্য পাশে জড়িয়ে ধরে বলল, তোমার ছোট ভাই আর এই ঘরের ছোট ছেলে আমি হই, তাই আদরের ভাগটা আমাকে আম্মু বেশি দিবে। মোটেও না, আমি এই পরিবারের বড় মেয়ে, তাই আদরের ভাগটাও আমার বেশি। আর মায়ের পরে এই পরিবারের দায়িত্ব আমারই, তাই আদরটাও বেশি আমারই লাগবে। বড় হয়ে আমি পরিবারের দায়িত্ব দেখে নিও। পুচকে, সে অনেক দেরি আছে, ততদিনে তুই নিজে বড় হয়ে নে আগে। নাফিজ কেমন চুপ হয়ে গেছে। শক্ত করে জড়িয়ে ধরল মায়া শিকদারকে। নাজিয়াত মুচকি হেসে নাফিজের চুলগুলো হাত দিয়ে বুলিয়ে দিল। মায়া 2 ছেলে মেয়েকে পরম মমতায় আগলে নিল। এরা দুজনেই তো তার শেষ সম্বল, শান্তির আরেক নাম। স্বামী তো থেকেও না থাকার মতো। গ্রামে ঢুকতেই বিশুদ্ধ বাতাসে লম্বা শ্বাস নিল নাজিয়াত। পাশে নাফিস ট্রলি নিয়ে হাঁটছে। বাতাসের সাথে হিজল ফুলের মিষ্ট ঘ্রাণ ভেসে আসছে। বড্ড প্রিয় নাজিয়াতের এই ফুল। ছোটবেলায় গ্রামে এসে এই ফুলের সাক্ষাৎ পেয়েছিল, তাও বাবার সুবাদে। সেই থেকে ভীষণ ভালো লাগে। পুরো জম খাওয়া স্টিলের বড় গেটটা খুলে মেলে ঢুকতে যাবে সেই সময় কিছু তিক্ত কথা কর্ণে প্রবেশ হতেই মুখ বিকৃত হয় নাজিয়াতের। মেয়ে বাবু আমাদেরও আছে, বিয়ে শাদী করে ঘর সংসার সামলাচ্ছে। এত বড় ঢিঙ্গি মেয়ের এখনো বিয়ে না করে ঘুরে বেড়ানো ভালো লাগে? নাজিয়াত ঘুরে দাঁড়ালো। প্রথমবারের ন্যায় এর আগেও পাড়ার এই কাকিমারা এমন কথা বলেছে, সবে সেটা পিঠ পেছনে। আজ প্রকাশ্যে এমন কথা শ্রবণ হতে কান গরম হয়ে এলো তার। সন্তর্পণে মহিলাগুলোর সামনে দাঁড়ালো। মুখে মেকি হাসি ঝুলিয়ে পড়ল, আপনাদের মেয়ের বিয়ে হয়ে গিয়েছে তাতে আমি খুব খুশি, তবে আমার বিয়ে নিয়ে চিন্তা করতে হবে না। আসলে আমার বাবা মা আমাকে বোঝা মনে করে না নিজের উপর, বরং সম্পদ ও আর অমূল্য মনে করে। আমি আপনাদের যথেষ্ট সম্মান করি, তাই অহেতুক এমন কথা বলে আমার চোখে নিজেদের সম্মান নষ্ট করবেন না, আশা করি। কথাগুলো বলে দাঁড়ালো না নাজিয়াত। দ্রুত পায়ে মায়ের কাছে যেয়ে থামলো। মায়া আলতো হেসে বলল, যোগ্য দাও জবাব দিয়েছো, ভিতরে চলো। মায়ের হাসিতে নাজিয়াত স্বস্তি পেল। তবে পাশ থেকে নাফিস বিজ্ঞের মতো বলে উঠল, একটু সময় নিয়ে বলতে, তাহলে জবাবটা আমি দিতাম।
হয়েছে পাকা ছেলে, বেশি কথা বলা লাগবে না, ঘরে চল। হাতের ব্যাগটি কাঁধের ব্যাগ ঢুকিয়ে দৃঢ় গলায় বলল। ক্লাস 8-এ বললেও বড় আমি, শুধু তুমি আর মা মানলে না এই সত্যটা। বাবার কথা তো বাদই দিলাম। বলেই ভেতরে গেল নাফিস। আরশা প্রথমে ঢুকে গেছে ভেতরে। রুমের তালা খুলে ঘরে ঢুকতেই একটা ভাবসা গন্ধ নাকে এলো নাজিয়াতের। নাকে কাপড় চাপা দিয়ে ঢুকতেই গন্ধের উৎসটা খোঁজার শুরু করলো সে। মায়া হাতের ব্যাগটি টেবিলে রেখে বলল। অনেক দিন ধরে ঘরগুলো বন্ধ আছে আর বৃষ্টি হয়েছে কাল, তাই এমন গন্ধ নাকে আসছে। জানালাগুলো খুলে দাও নাজিয়াত, তাহলেই হবে। নাজিয়াত সঙ্গে সঙ্গে তাই করলো। কিয়ৎক্ষণ বাদে গন্ধ যেতেই নাজিয়াত লম্বা শ্বাস নিল। এত সময় কেমন গা গুলিয়ে আসছিল তার। বিছানা পরিপাটি করে নিতেই মেজো কাকিমাকে দেখে মিষ্টি হাসলো নাজিয়াত। কেমন আছো মেজো আম্মু? ঠিক আছে রে, কতদিন বাদে এলি? কতদিন কই, এই তো মাসখানেক আগেই নিয়ে এসে বেরিয়ে গেলাম। সেসব ছাড়, তোর প্রিয় ইলিশ ভাজা আর ডাল রান্না করছি, তাড়াতাড়ি আয়, ঠান্ডা হয়ে যাচ্ছে। সে কখন থেকে তোদের জন্য বসে আছি আমি, সেজো তাড়াতাড়ি আয় দেখি। মেজম্মা আমায় ছোট ভেবেই চোখেই লাগায়নি, তোমার বলো। রহিমা বেগম একগাল হাসলেন। নাফিজের গাল টেনে দিয়ে বলল। ওরে পুচকে, তোরে ভোলার জো আছে যে ভুলবো আমি? দিনে অন্তত 65 বার তো তুই এটা মনে করাবি। তাও তো ভুলে যাও, আমাকে আব্বুকে নিয়ে পড়ে থাকো। নাজিয়া তো কথাখানা শুনে চোখ মুখ কুঁচকে তাকালো। ছেলেটা বার বেড়েছে, কথায় কথায় শুধু তাকে টানবে। হিংসে করছিস নাফি? আজকাল তুই বড্ড হিংসুটে হয়ে যাচ্ছিস রে। নাজিয়াতের কথায় নাফিস না শোনার ভান করে বলল। খেতে পেয়েছে সেটা বললাম। মায়া আর রহিমা বেগম হেসে উঠলেন নাফিজের কথায়। নাজিয়াত আর চোখে সবার দিকে তাকিয়ে বলল। তোমার ছেলে বড্ড হিংসুটে মা। নিস্তব্ধ আধারে নিঃশব্দে প্রকৃতি দেখার মধ্যে শান্তি রয়েছে। চমৎকার একটা ব্যাপার আছে এতে। ঘরের একটু দূরে বাঁধানো পুকুর গাড়ে 5 মিনিটের পথ হাঁটলেই বড় রাস্তার সামনে হিজল গাছটার অবস্থান। অতি পুরনো না হলেও বয়স হয়েছে। হিজল ফুলের মনমাতানো গ্রানটা রাতে বেশ কড়া হয়ে উঠেছে। লম্বা করে দুবার শ্বাস নিল নাজিয়াত। দুহাতও মেলে চোখ বন্ধ করে অতি প্রিয় ফুলের মিষ্ট ঘ্রাণ নেয়। পাশ থেকে ভয়ানক রেগে চোখে তাকিয়ে ফসল হেমন্তী। নাজিয়াতের এমন কাণ্ডে কুল খুঁজে পায় না সে। রাত বিরাতে এ কেমন চাওয়া বুঝতে পারে না হেমন্তী। দৌড়ে গভীর ঘুমের মাঝে হঠাৎ ডেকে উঠে বলল। হিমু, ওই হিমু, চল না বেরোই, ওই হিজলের তলে একটু বসতাম। কাঁচা ঘুম ভাঙায় চোখ কুঁচকে বিরক্ত হয়ে তাকালো হেমন্তী। নাজিয়াত অসহায় তাকিয়ে আদর মাখা গলায় বলল। আজ আমার সাথে গেলে তোকে কালকে খাওয়াবো, যা। লোভ দেখাস না আপু, সবসময় একই ট্রিক্স চলে না, বুঝলি? চল না রে। ওই কোনো মতে চুলটা বেঁধে ঘরের দরজার খিল খুলেই দুই বোন চুপিসারে ওই হিজলতলায় বসল। আধা ঘন্টা ধরে বড় বোনের এসব কাণ্ড দেখে আর সইল না হেমন্তীর। বড় বড় পা ফেলে 2 কদম হেঁটে জোর গলায় বলল। তুই থাক আপু, আমার অত সাদাল্লাদ নেই এই গভীর রাতে ঘুমের 12টা বাজিয়ে হিজল তলে বসে থাকার। আমি একা দিব্যি থাকতে পারবো, তোকে আনা তো শুধু ওই দরজার খিলটা খোলার জন্য। হেমন্তী অভিমান করলো বোধ হয়। তাকে শুধু দরজার খিল খোলার জন্য এমন সাদের ঘুম নষ্ট করলো নাজিয়াত। উল্টো পায়ে হেমন্তী ফিরে এলো। নাজিয়াত ঠোঁট টিপে হাসলো। প্রচুর ঝিরিঝিরি পোকার ডাক শোনা যায় মাঝে মাঝে, সেটা বিকট হয়। গ্রামের কুকুরগুলো ঘেউ ঘেউ শব্দে নিজেদের অস্তিত্ব প্রকাশ করছে। মাঝরাতে এমন পেতনির মতো গাছের নিচে বসে থাকলে পেতনিরা ঘরছাড়া হয়ে যাবে যে। ভ্রু কুচকালো নাজিয়াত। পেছনে থাকা ব্যক্তিটিকে হাতে পেলে তার গলার আওয়াজ বুঝতে পারে সে। তারা গ্রামে এসেছে মানে তৈয়দ আসবে, এটা জানা কথা। এত রাতে মানুষটার সাথে তর্কে যাবার কোনো আগ্রহ পেল না।
হেমন্তী আহ্লাদি হয়ে উঠে বলল। আরে তোয়াত ভাই যে। হয়তো হাসলো তয়ত, ধিমি গলায় বলল। এত রাতে এখানে কি? আমাদের পাশে আছে না এক এলিয়েন, রাত বিরেতে কখন কোন শখ জেগে যায় তার তো ঠিক নেই তোয়াত ভাই। আর তার শখের বলির পাঠা আমি হৈমন্তী সবসময়ই হই। সামনে তাকাতেই তয়ত এক নারী মূর্তির রূপ দেখে আন্দাজ করলো এটা নাজিয়াত। পকেট থেকে একটা চকলেট হেমন্তীকে বের করে দিয়ে বলল। নিন আপনার চকোলেট। দেখা হলেই চকোলেট দিব চুক্তি মোতাবেক, আপনার পাওনা। হেমন্তী খুশি হলো বটে, তবে মুখটা পানসুটে হলো। তৈয়দ ভাই কেন যে তাকে আপনি ডাকে তাই বুঝে উঠতে পারে না সে। অবশ্য সে না ছোট বড় সবাইকেই তৈয়দ ভাই আপনি সম্বোধন করে। চকলেট নিতে সামনে এগিয়ে যেতে ভোরকে এক কদম পিছিয়ে এলো হেমন্তী। তৈয়দ হেমন্তীর কাণ্ডে পেছন ফিরে বুঝতে পারলো হেমন্তীর পিছিয়ে যাওয়ার কারণ। মুচকি হেসে বলল। আরে আলিফকে দেখে ভয় পেলেন নাকি হেমন্তী? হেমন্তী কিছু বলল না, চুপচাপ তাকিয়ে রইল আলিফের পানে। তৈয়দ ফোনের সময় চেক করে কিছুটা সামনে এগিয়ে গেল। হেমন্তী আর আলিফ একে অপরকে ভালোবাসে, এর জন্যই তৈয়দ কিছু সময় একান্তে কাটাতে দিয়ে নিজেই চলে এলো নাজিয়াতের দিকে। পেছনে দাঁড়ালো তৈয়দ। নিস্তব্ধ নিঃশ্বাসে তৈয়দের উপস্থিতি টের পেয়েও পেছনে তাকালো না সে। চুলটা বেঁধে নিলে বোধহয় ভালো হয়। নাজিয়া জানতো কথাখানা বলে ছোকরার আগমন। আলগোছে চুলগুলো খোপা করে বসা থেকে উঠে বসলো সে। রয়ে শয়ে বলল। ধন্যবাদ। এভাবে এত রাতে এখানে বসে থাকা সমীচীন নয় না কুচু জমিদার কন্যা। নাজিয়াত বিরক্ত নিয়ে তাকালো তৈয়দের দিকে। জবাব দেওয়ার ইচ্ছে হলো না। তৈয়দ নিজের মাঝে খানিক দূরত্ব রেখে নাজিয়াতের পাশে বসে পড়ল। ঘাটালো না। নাজিয়াত আর চোখে তাকিয়ে বলল। কিছু বলতে এসেছেন তহিত মুর্তজা? ওরা কথা বলছে তাই এখানে বসলাম। কোনো সমস্যা? মাথা নাড়িয়ে না জানালো নাজিয়াত। অন্ধকারে কালো আধারে দুটো মানুষ চুপচাপ বসে, নিঃশ্বাসের শব্দ ছাড়া একে অপরের মধ্যে কোনো যোগাযোগ হলো না। অদূরে ঘাসে বসে হেমন্তী আর আলিফ নিজেদের ভাবনায় নতুন স্বপ্ন বুনছে। বড় উঠোনটায় ঠিক মাঝেই নাজিয়াতের বাবা, দাদা আর চাচারা বসে আছে শান্ত হয়ে। কয়েক গ্রামে বেশ গণ্যমান্য ব্যক্তিগণের উপস্থিতিও আছে। সকলের গম্ভীর চাহনি বলেই দিচ্ছে এখানে কঠিন এক বিচার ব্যবস্থা হবে। ঘরের ভেতরে জানালা দিয়ে নাজিয়াতের মা চাচি বাইরের কর্মকাণ্ড নজর রেখে চলেছে। বারান্দার এক কোনায় গ্রিল ধরে ভাবনাশীল দাঁড়িয়ে রইল নাজিয়াত। পাশেই হেমন্তী নখ কামড়াতে কামড়াতেই ব্যস্ত। নাজিয়াতকে একবার আর চোখে দেখে নিয়ে বলল। তোর চিন্তা হচ্ছে না আপু? কিসের জন্য? এই যে আজকের বৈঠকে কি সিদ্ধান্ত হবে সেটা নিয়ে। চিন্তা করে ফল কি আমার? যা চাই তাই হবে। না। তাহলে চিন্তা করার কি আছে? আগাম টেনশন নেওয়ার লজিক কি? চোয়াল ফাঁক হয়ে এলো হেমন্তীর। নাজিয়াত কিঞ্চিত হেসে জবাব দিল। দেলোয়ার মুর্তজা এত পাষাণ হৃদয়ের হবে না যে আমাদের এই ভিটেমাটি দখল করে বসবে। কিছু পুরনো সম্পর্কের মান রেখে হলেও করবে না। নাজিয়াতের এমন উত্তরে ঠিক ভরসা হলো না হেমন্তীর। অন্য ব্যাপার হলে বিশ্বাস করে নিত, কেননা নাজিয়াতের আন্দাজন পারফেক্ট। তবে কথা যখন এই মুহূর্তে মুর্তাজদের নিয়ে, তখন ভরসার শব্দটা নিছক অহেতুক লাগলো। নাজিয়াত খেয়াল করলো দোলোয়ার মুর্জাতের আগমনের পূর্বে পরিস্থিতি আর বেশি থমথমে হয়ে গিয়েছে। চেয়ারে বসেই আশরাফ শিকদারের মুখোমুখি হলেন সে। নাজিয়াত প্রতিটি মুহূর্ত বেশ মনোযোগ নিয়েই দেখছিল, তবে সাদা শার্ট আর কালো ট্রাউজার পরার ব্যক্তিটিকে দেখে মুখশ্রীতে বিরক্তি প্রকাশ করলো। হেমন্তী লাফিয়ে বলে উঠল। তোয়াত ভাই। এত চিৎকার করে বলার কি আছে হিমু? সাথে কিন্তু আলিফ ভাইও আছে। হেমন্তী নিজেকে সংযত করে মিনমিনিয়ে বলল। তোয়াত ভাইকে দেখলেই কেমন খুশি লাগে, তাই নিজের খুশিকে এমনভাবে জাহির করি আপু। নাজিয়াত ঘাড় ঘুরিয়ে হেমন্তীকে উপর নিচ একবার দেখে নিল।
অতঃপর চোখ ছোট ছোট করে বলল, আলিফ ভাইকে সত্যি ভালোবাসিস তো নাকি? আস্তাক ফিরুল্লাহ, তোয়াদ ভাই শুধুই ভাই, আর আমার আলিফ আমার একান্তই ভালোবাসার মানুষ। কোথায় কি মিলাচ্ছিস আপু? ছি, ইয়াক। নাজিয়াতের মুখের কথা ছিনিয়ে গড়গড় করে বলে বসলো হেমন্তী। হেমন্তীর মুখশ্রী দেখে বেশ হাসি পেল নাজিয়াতের। মুখ চেপে হাসতেই হেমন্তী রেগে বলল, তোমার এমন ভাবনা দেখে সত্যি রাগ লাগছে আমার। মজা করছিলাম। দেলোয়ার মুর্তজার ছেলে তৈয়দ মুর্তজা, তাদের পরিবারের সাথে নাজিয়াতের দাদা আনোয়ার শিকদারে জমি জমা নিয়ে বিশাল সমস্যাটা আসলে দেলোয়ার মুর্তজা বলে চলে না, তার বড় ভাই হাসান মুর্তজার সমস্যা। জমি জমার সূত্র ধরে এই দুই পরিবারের মধ্যে কয়েক বছর ধরে বেশ রেষারেষি সম্পর্ক চলে আসছে। কেউ কাউকে এক রত্তেও ছাড় দিতে রাজি নয়। নাজিয়াদের ভিটেমাটি সহ পাশের জমিটা নিয়ে তুমুল ঝগড়া হওয়ার দরুন আজ গ্রামে সালিশে বসেছে হাসনাত মুর্তাজার ছেলে আলিফ মুর্তাজা। দেলোয়ার মুর্তাজা অনিচ্ছা সত্ত্বেও ভারী গলায় বলে, আপনার ঘরের পাশের জমিটা আমার বাবা নিজাম মুর্তজার, যেটার বর্তমান মালিক আমাদের মুর্তজা বংশ। কিন্তু আপনারা সেই জমিনের প্রায় অর্ধেকের বেশি অংশে আপনাদের ঘর তৈরি করেছেন। হ্যাঁ, এটা তোমাদের জমিন ছিল এক সময়। তবে তোমার দাদা মিজান মুর্তজা এই জমির বদলে আমাদের ক্ষেতের জমিন অদল বদল করেছেন, যার সূত্রে এই জমিনের মালিক এখন আমরা। বেশ ভারী গলার সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে বলল নাজিয়াতের বৃদ্ধ দাদা আনোয়ার শিকদার। দেলোয়ার মুর্তজা গম্ভীর গলায় বলল, তাহলে কাগজপত্র থাকা উচিত। বাবার কথা তো বিশ্বাস হয় না তোর? উনি কখনো মিথ্যা বলেন না, সেটা তো ছোট থেকেই জানিস। তবে এমন প্রশ্ন করছিস কেন দেলোয়ার? তেরেই বলে উঠল নাজিয়াতের বাবা আশরাফ শিকদার। আনোয়ার ছেলেকে শান্ত হতে ইশারা করে পুনরায় বললেন, তো এখনকার সময় মিজানের সাথে আমার বন্ধুত্ব এতটাই বন্ধুত্বমূলক ছিল, কোনো কাগজপত্র আনুষ্ঠানিকে জানি আমরা। তবে আমি বলেছিলাম কাগজপত্র করতে, মিজান তাতে মানা করে দিয়ে বলেছিল সে না হয় পরে করা যাবে, আপাতত এখন আমাদের দুজনের বিশ্বাসে যথেষ্ট। বলে খুক খুক করে কাশতে আরম্ভ করতেই শুরু করলো আনোয়ার শিকদার। সহসা উঠে দাঁড়াতে যাবে তার আগেই নাজিয়াত ছুটে এসে এক গ্লাস পানি এগিয়ে দিল। মোলায়াম কণ্ঠে বলল, দাদাজান, পানিটা খেয়ে নিন। আনোয়ার শিকদার পানি খেয়ে পুনরায় বসলো চেয়ারে। দৃঢ়তার সঙ্গে বলল, তোমার থেকে বয়সে আমি অনেক বড় দেলোয়ার। তোমার বাবার সাথে গভীর বন্ধুত্ব ছিল আমার, এমন আমাদের জবানবন্দিও তেমন সত্য। এই বিটে মাটি জমি আমারই থাকবে, কোনো মূল্যে আমি হস্তান্তর করব না। এমন কথায় হাসান মুর্তজা নিজের রাগকে সংবরণ করতে পারল না। চেয়ার ছেড়ে উঠে সেটাকে একপাশে ছুড়ে দিয়ে জোর গলায় বলল, জমিটা আমি নিয়েই ছাড়বো, সেটা আমার মুখের কথা অথবা জোর খাটিয়ে চাচা। বড় ভাইয়ের এমন কথায় হাত মুঠো হয়ে এলো দেলোয়ার মুর্তজার। নাজিয়াত আর চোখে তাকায়। গ্রামের চেয়ারম্যান আর পুরো গ্রামের একমাত্র ব্যক্তি হওয়ায় দেলোয়ার মুর্তজা গ্রামে সবাই বেশ সম্মান করে। হাসান মুর্তজা নিজের বাবার বয়সী কাউকে এমনভাবে ধমকে কথা বলবে, সেটা সহ্যের সীমার বাইরে। এই জমি নিয়ে তার কোনো চাওয়াই নেই, কিন্তু বড় ভাইয়ের জোরাজোরিতে এখানে না এসেও পারল না। তৈয়ব চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল, অতঃপর সন্তর্পণে দেলোয়ার মুর্তজার সাথে খুব ধীর গলায় কিছু বলল। কণ্ঠটা এত ক্ষীণ ছিল যে নাজিয়াত পাশ থেকেও কিছু বুঝতে পারল না। দেলোয়ার মুর্তজা আনোয়ার শিকদারের উদ্দেশ্যে বলে উঠলেন, চাচা, আমি আপনাকে ভাবার সময় দিচ্ছি। যদি কাগজপত্র দেখাতে পারেন তবে অবশ্যই এটা আর কেউ হস্তক্ষেপ করবে না, না দেখাতে পারলে হয়তো ব্যবস্থা নিতে হবে। বলে উঠে দাঁড়ালেন দেলোয়ার মুর্তজা। লম্বা লম্বা পা ফেলে সেখান থেকে খুব দ্রুতই প্রস্থান করলো। হাসনাত মুর্তজা কিছু বলতে যেও পারল না। ভাই তার বড় পদে আছে, ঝামেলা করা চলবে না। নাজিয়াত স্পষ্ট দেখলো মানুষটার চোখ কেমন অসহায় ফুটেছিল কথাখানা বলার সময়।
দীর্ঘশ্বাস ফেলে আশেপাশে তাকালো নাজিয়াত। এবার বৈঠকে ও বনিবনা হলো না দুপক্ষের। বাড়ির মহিলাগণ হতাশ হলো। প্রতিবারই এমন কয়েক মিনিটের সালিশি বৈঠক করে সিদ্ধান্ত নেওয়াও হয় না। এমনভাবে কদিন চলবে তা ভাবনা আসতেই দীর্ঘশ্বাস ফেলল সবাই। বিকেলের দিকে পুরো আকাশ জুড়ে মেঘের মেলা বসেছে। জড়সড় বৃষ্টি হবে বোঝা গেল। জানালার ধারে আনায়ার সাথে ফোনালাপে আজকের ঘটে যাওয়া সমস্ত কথা বলতে যেও চেপে গেল নাজিয়াত। কেন জানি নিজের পারিবারিক সমস্যা বাইরের কারোর সাথে আলাপান করতে মন চায় না তার। কাল রাতে হিজল গাছের নিচে বসছিলাম বুঝলি, 2টোর দিকে গেছিলাম, সাথে হেমন্তকে রেখেছিলাম, তবে সেটা ভয় পাচ্ছে দেখে বাসায় ঢুকছি 2:30টার দিকে। বলে আর চোখে নজর দিল হেমন্তীর দিকে। পাশে বসে বাদাম চিবোচ্ছে, তবে কান তার ইয়ারফোনে থাকা বোধহয় কথা শুনতে পায়নি, নয়তো নির্ঘাত এ কথায় ঘোর বিরোধিতা করত মেয়েটা। এত রাতে যাওয়ার কোনো মানে হয়? সব কথার মানে থাকতে হবে কেন? আমি সিজন ফুল অনেক পছন্দ করি, সেটা তো তুই জানিস। আর হিজল ফুল তো আস্ত আবেগ, বিশেষ করে রাতে এত সুবাস পাগল করে দেওয়ার ক্ষমতা রাখি। উফ, বিশ্বাস কর, কেউ যদি এখন হিজল ফুল দিয়ে প্রস্তাব দেয় প্রেমের, তৎক্ষণাৎ রাজি হয়ে যাব আমি। ওপাশ থেকে হাসির শব্দ হতেই নাজিয়াত নিজেও হাসলো। ফোন কেটে পাশে থেকে হেমন্তীর হাত থেকে বাদাম পোয়ালা ছিনিয়ে নিয়ে বলল, এই যে প্রেম করিস হাসান মুর্তজার ছেলের সাথে, তোর কি মনে হয় ওই লোক মেনে নেবে এসব? হেমন্তী পুনরায় বাদামের পেয়ালা নাজিয়াতের হাত থেকে নিয়ে বলল, সেটা সময় হলেই বোঝা যাবে। আর তোয়াদ ভাই আছে তো। সারাক্ষণ ওই তহিদ ভাই করে মিছিল করিস না তো, বড্ড বিরক্ত লাগে। প্রেমে পড়ে যাচ্ছ না তো? চোখ মুখ কুঁচকে তাকালো নাজিয়াত। মনে হলো বিশেষ সবচেয়ে তেতো কথা সে শ্রবণ করেছে। হেমন্তী মিটমিটি হেসে উঠল, আমার কি খেয়ে দিয়ে কাজ নাই যে ওই ছোকরার প্রেমে পড়ব? আর কি হারি, ওই ছোকরার উপর এত ভরসা করে আসিস যে কোন যুক্তিতে? সে যে পাল্টি মারবে না তার কি গ্যারান্টি আছে? বিশ্বাস না করলে সম্পর্ক টিকে না, বুঝলি? তা সম্পর্কটা কার সাথে তোর? আলিফ ভাই নাকি ওই ছোকরার সাথে? দুজনের সাথে। একজন ভালোবাসার মানুষ, অন্যজন বড় ভাইয়ের সমান। তোর যে কিসের এত সমস্যা তোয়াদ ভাইকে নিয়ে, তাই আমি বুঝি না। সে তুই বুঝলে তো হতোই। আমার বোন তো শুধু মুখে মুখে, আসল বোন তো ওই ছোকরার। দুজনেই। বলেই ফের বাদাম ছুলতে মনোযোগী হলো সে। নাজিয়াত নীরব শ্বাস ফেলে বিছানায় ফোনটা রেখে বেরিয়ে গেল উদ্দেশ্যে। বাইরের ঝড়ো হওয়ার বৃষ্টিতে ভেজা। একটু পরেই ঢাকায় ফিরবে, সাথে হেমন্তীও যাবে, তাই বৃষ্টিতে ভেজার সুযোগ মিস করলো না। নাজিয়াত বেরিয়ে যেতেই হেসে উঠল হেমন্তী। তার বড় বোনটা শুধু শুধু চওড়া হয়। পাশ থেকে ফোনটা অন করতেই জলজল করলো আলিফ নামটা। এত সময় কল রিসিভ করা ছিল বিধায় সমস্তটা শুনেছে আলিফ। হ্যালো হ্যালো বলতেই তৈয়দ বলল, সবটাই শুনেছি। আপনার বোন আসলেই একটা জঙ্গলি ভাবি। ক্যান্টিনে বসে বসে চুপচাপ নাজিয়াতের খাওয়া দেখছে আনায়া। ক্লাস শেষ করেই যেই না ক্যান্টিনে এসে বসেছে, ওঠার নাম নেই। সকাল সকাল কি হলো এই মেয়েটার বুঝতে পারলো না। হতাশার শ্বাস ফেলে গালে হাত দিয়ে বলল, আর কত গিলবি দোস্ত? দুইটা আইসক্রিম সাবার করেছিস, আমি যে তোর সামনে বসে ঝিমুচ্ছি তা দেখছিস না? বিশেষ লাভ হলো না এমন কথায়। বক্র চোখে একবার তাকিয়ে পুনরায় খাওয়ায় মনোযোগী হলো নাজিয়াত। আনায়া হতাশা হয়ে গালে হাত দিয়ে বসে রইল। হঠাৎ নাজিয়াত বলে উঠল, বাসায় শত্রু থাকলে বাইরের শত্রুর প্রয়োজন পড়ে না দোস্ত। বাসার শত্রু? কারে কইলি? করছে কি হেমো? তোয়ে মেয়ে তো ওই ছোকরার পুরো অন্ধভক্ত জানিস। তার ভাইকে আবার মন দিয়ে বসেছে। ওই ছোকরাকে নিয়ে কিছু বললেই তো সব কথা পাচার হয় রীতিমতো। আবার তাই হলো। তুই সারা দিন তুয়াদ ভাই নিয়ে এত চেতে থাকিস কেন? তাই বুঝি না আমি।
আসলে সমস্যাটা কই? নাজিয়াত ফোঁস করে শ্বাস ছাড়ে, টেবিল থেকে ব্যাগটা উঠিয়ে নিয়ে তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, আমি তো ভুলেই গেছি, আপনি তো নিজেও ভক্ত। আমি কার কাছে কি শেয়ার করি, ধ্যাত। বলেই ক্যান্টিন থেকে বেরিয়ে গেল নাজিয়াত। আনায়া বোকার মতো চেয়ে রইল সেদিকটায়। রেগে থাকার কারণটা পর্যন্ত ঠিকঠাক বলে গেল না এই মেয়ে। হেমন্তী কি কথা পাচার করেছে তাও আবার তোয়দের কাছে আশ্চর্য, বলে না গেলে বুঝবে কি করে?